জুলাইতে নাকি মাশরাফি কোনো অপরাধ করেনি। এই যে ভিডিও স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, পুলিশ সাথে কয়েকজন মনে করেন লোক, এই লোকগুলাকে জানেন আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডাররা, এবং বিভিন্ন রকমের ধোয়া দেখতেছেন না চারপাশে, এগুলা কিসের দোয়া? ফায়ারের দোয়া। আর এটা কোন জায়গার ঘটনা জানেন? মাশরাফি যে আসন থেকে নির্বাচন করছে ওই নড়াইল সদরের ঘটনা এটা। হ্যাঁ, সেদিন 15 জন মানুষ আহত হয়েছিল। তো একটা এলাকা এবং তার বাবার নেতৃত্ব এই নড়াইল শহরের মধ্যে অনেক জায়গায় আপনার হামলা হয়েছিল। একজনকে তো মনে করেন রফিকুল নামে একজন এরকম ভাবে জখম হয়েছে যে শেষ পর্যন্ত তাকে কি করছে তারা, এই যে ব্রিজের সামনে নিয়ে ব্রিজের নিচে ফালাই দিছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ ফেসবুকে তিনি লিখেন, আন্তর্জাতিক ক্রিকেটে নানা প্যাচ বুঝলেও গুম কি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, এসব সে কিভাবে জানবে? ও শুধু বুঝতো ঠাকুরমার ঝুলির গল্প সমগ্র। বাংলাদেশের মানুষের যারা আগামীর রাজনীতি করতে চায়, নতুন রাজনীতি দেখতে চায়, তাকে কিন্তু ইমরান খানের জায়গায় রাখতে চেয়েছিল। উনি কি করলেন? রাতের ভোটের লোভে পড়ে গিয়ে হঠাৎ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মাশরাফি বিন মুর্তজার বাবার একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে চলছে নানা ধরনের আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ। অনেকেই অনেক ধরনের কথা বলছে, পক্ষে বিপক্ষে নানা মতামত তৈরি হয়েছে ইতিমধ্যে। অনেকেই মাশরাফির সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে সেটি ঠিক হয়নি মন্তব্য করছেন, আবার অনেকেই বলছে মাশরাফি এখন মানুষের আবেগ নিয়ে খেলছে। বিশেষ করে জুলকারনাইন সাইদ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন মাশরাফির বাবার সেই সাক্ষাৎকার নিয়ে যে আলোচনা হচ্ছে তার প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে তিনি বলেছেন, মাশরাফি তো ওসিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে একটু আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই তো হয়, তাহলেই তারা সফল। মাশরাফিও আসলে একদম সিধা সাদা লোক। আন্তর্জাতিক ক্রিকেট আর নানা প্যাচ বুঝলেও গুম কি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, ব্যাংক লুট কিভাবে করে, বিদেশে কি ব্যাগের ভিতর ভরে টাকা পাচার করে, এসব সে কীভাবে জানবে, তাই না? ও শুধু বুঝতো ঠাকুমার ঝুলির গল্প সমগ্র আর কাকড়া নিয়ে ব্যবসা করা ভাইয়াটা। সে একদম নিরেট ভদ্রলোক ও খুবই সহজ সরল। কিভাবে কর্মীদের বেতন না দিয়ে থাকা যায়, সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য ও যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের ব্ল্যাক লিস্টেড জাবেদ মতিনের সঙ্গে মিলে দেশে সিকিউরিটি ট্রেডিং হাউস খোলা যায়, ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে কৌতূহল দেখিয়ে ব্যান হওয়া ও নানা বিষয় নিয়ে তার অগাধ আগ্রহ থাকলেও সাধারণ মানুষের লাশের কাফেলায় তার কোনো আগ্রহ নেই। পয়সা দিলেও হয়তো সে আপনার ভাতিজার সুন্নতে ও খতনার অনুষ্ঠানে ঝালমুড়ির স্টল দিয়ে দাঁড়ায় যেত, দ্বিধা করতো না। রীতিমতো জুলকারনাইন সাইদ অনেক কিছু লিখেছে তার ফেসবুক স্ট্যাটাসে, ফেসবুক পোস্টে। অন্যদিকে আম্মার সেও কিন্তু একটা পোস্ট করেছে। মাশরাফি এর বাবা যেটা বলেছে, কেঁদে কেঁদে যে কথা বলেছেন, ইমোশনাল হয়ে যে কথা বলেছেন, জুলকারনাইন সাইদ বলেন যে আমরা যেন তাদের ওই মায়া কান্নায় না ভুলি। কেন এই কথা বলছেন জুলকারনাইন, আমরা সেটা দেখব। কি উল্লেখ করলেন, কেন জুলকারনাইন সাইদের সেই পোস্ট নিয়ে এত আলোচনা সমালোচনা, মাশরাফিকে উদ্দেশ্য করে কি বলল। জুলাইতে নাকি মাশরাফি কোনো অপরাধ করেনি। এই যে ভিডিও স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, কি দেখতেছেন? পুলিশ সাথে কয়েকজন মনে করেন লোক, এই লোকগুলাকে জানেন আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডাররা। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ধোয়া দেখতেছেন না চারপাশে, এগুলা কিসের দোয়া? ফায়ারের দোয়া। আর এটা কোন জায়গার ঘটনা জানেন? মাশরাফি যে আসন থেকে নির্বাচন করছে ওই নড়াইল সদরের ঘটনা এটা। হ্যাঁ, সেদিন 15 জন মানুষ আহত হয়েছিল। তো একটা এলাকা এবং তার বাবার নেতৃত্ব এই নড়াইল শহরের মধ্যে অনেক জায়গায় আপনার হামলা হয়েছিল। একজনকে তো মনে করেন রফিকুল নামে একজন এরকম ভাবে জখম হয়েছে যে শেষ পর্যন্ত তাকে কি করছে তারা, এই যে ব্রিজের সামনে নিয়ে ব্রিজের নিচে ফালাই দিছে। এরকম ঘটনা করছে জুলাইতে। অথচ তিনি এখন তাকে নিজেকে নির্দোষ দাবি করেন, নিজেকে নিষ্পাপ মনে করেন। এই ব্যাপারে তিনি আজ পর্যন্ত কোনো কিছু বলছেন? এখন একটা গোষ্ঠী, একটা মহল তাকে মনে করেন নির্দোষ দাবিতে নেমে পড়ছেন। বিভিন্ন রকমের মশলা মাছি দিয়ে এখন তাকে মনে করেন
একদম নিষ্পাপভাবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, সেও বিভিন্ন রকমের স্ট্যাটাস দিতেছে, আরে আমি মরলে আমাকে নড়াইলে নিয়েন না। হ্যাঁ, তো ঠিকই তো কথা, নড়াইলে নিবে কিসের জন্য? নড়াইলবাসীদের তোমাকে ওইভাবে ভালোবাসা নাই, উপর উপরে আমরা দেখতে পেয়েছি। যদি ভালোই বাসতো তাহলে তোমার বাড়িটা কেন এই যে 5 আগস্টের দিন পুরাই দিল? মানুষের মধ্যে কি খুব ছিল না? এটা কি বাইরের লোক গিয়ে কি পুরাইছে? এতই যদি তুমি জনপ্রিয়তা লাভ করো, তুমি তো 97% ভোট পাইছিলা। এখন বিভিন্ন রকমের স্ট্যাটাস দাও, নিজেকে নিষ্পাপ মনে করো। তাহলে নড়াইলে এই ঘটনাটা কিভাবে ঘটলো? একজন এমপি নির্দেশনা না থাকলে একটা স্থানীয় মানে তার আসনের মধ্যে কিভাবে সরকারি পুলিশ, ছাত্রলীগ এবং তার দলের নেতাকর্মীরা ফায়ার করে, সরাসরি ফায়ার করে? যদি এমপি নির্দেশনা না থাকে, আপনারা বলুন তো ভাই, এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? তো এগুলোর জবাব কে দিবে? হ্যাঁ, তো এই জন্য বললাম, আবেগ দেখানোর আগে, মায়াকন্যা করার আগে একটু পিছনের দিকে মানে তাকায়েন, তাহলে আপনাদের সামনে একবার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে এই লোকচক্ষুর আড়ালে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি তার বাবার একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা বেশ আলোড়ন তৈরি করেছে। মাশরাফির বাবা গোলাম মুর্তজার সেই বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মাশরাফির বাবার সেই সাক্ষাৎকার নিয়ে এবার কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 14 মে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, মাশরাফি তো উসিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে একটু আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেয়া যায়, তাই না? জুলকারনাইনের মতে মাশরাফি আসলেই সাধারণ একজন মানুষ। আন্তর্জাতিক ক্রিকেটের নানা প্যাচ বুঝলেও ঘুম কি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, ব্যাংক লুট কিভাবে খায়, বিদেশে কিভাবে ব্যাগের ভেতর ভরে টাকা পাচার করে, এসব সে কিভাবে জানবে, তাই না? ও শুধু বুঝতো ঠাকুরমার ঝুলির গল্প সমগ্র। আল জাজিরার এই সাংবাদিক লিখেন, সাধারণ মানুষের আবেগের নাট বল্টুর সাথে এই খেলাটা আমাদের বেশ পরিচিত। সব শেষে তিনি লিখেন, এসব ভণ্ডামি থামালে ভালো লাগে। মারা গেলেও তার লাশ যেন নড়াইলে নেওয়া না হয়, কথাটি মাশরাফির। কালবালাকে দেয়া এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন মাশরাফির বাবা। মাশরাফি বিন মুর্তজা ছিলেন কোটি বাঙালির আবেগ, বিনিময়ে হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার জন্মস্থান নড়াইলবাসী সেবা করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি, আবার নড়াইলকে দিলাম। বহুল জনপ্রিয় সাবেক এই ক্রিকেটারের যে স্বৈরাচারী দলের পক্ষে দাবিদারি সাধারণ মানুষকে আঘাত করেছিল, বুয়েটের ক্যাম্পাসে মাশরাফির ছবির উপর জুতা নিক্ষেপই তার জ্বলন্ত প্রমাণ। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে মাশরাফিকে ন্যায় অন্যায় নিয়ে দুই একটি কথা বলার অনুরোধ করলেও তিনি তা শোনেননি। কেউ কেউ নতুন করে তুলেছে এই আলোচনা। আলোচনা সমালোচনার মাঝে মাশরাফিকে নিয়ে পোস্ট দিয়েছেন দেশের একাধিক সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মাশরাফি মারা গেলে তার লাশ নড়াইলে না নেওয়ার বিষয়ে লিখেছেন, মাশরাফি মারা গেলে তার লাশ নড়াইলে না নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হবে। একইভাবে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও। ওই সাক্ষাৎকারকে ইঙ্গিতপূর্ণ উল্লেখ করে তিনি লিখেছেন, মাশরাফি তো ওছিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেওয়া যায়। অতীতে আওয়ামী লীগের নানা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকায় সায়ের তার পোস্টে মাশরাফিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়ে দেন, মাশরাফি আসলে একদমই সিধা একজন মানুষ। আন্তর্জাতিক ক্রিকেট আর নানা প্যাচ বুঝলেও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার, এসব সে কিভাবে জানবে, তাই না? তিনি শুধু বুঝতেন ঠাকুমার ঝুলির গল্প সমগ্র। আওয়ামী লীগের অপরাজনীতির সাথে জড়া নয় পোস্টে তিনি আরেক ক্রিকেটার সাকিব আল হাসানেরও সমালোচনা করেন কড়া ভাষায়। একই সাথে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে শেষ দিকে তিনি লেখেন, এসব ভণ্ডামি থামালে ভালো লাগে। অন্য আরেকটি পোস্টে জুলকারনাইন শাপলা গণহত্যা নিয়ে করা আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে লেখেন, সংযুক্ত প্রতিবেদনটিতে 5 মে 2013 মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত নারকীয় তাণ্ডবের কিছুটা তুলে ধরা হয়েছে। আজ থেকে 13 বছর আগে প্রচারিত এই রিপোর্টে সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার সরকারি প্রয়াস বেশ স্পষ্ট। লেখায় সাকিব এবং মাশরাফিকে ইঙ্গিত করে সায়ের বলেন, ম্যাচ ফিক্সিং এ আগ্রহী কাকড়া ব্যবসায়ী কাম ক্রিকেটার আর ঠাকুমার ঝুলির গল্পের মশগুল ক্যাপ্টেনের এই ঘটনার বিষয়ে মতামত কি জানতে আগ্রহী তিনি। এছাড়া ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরও মাশরাফি এবং সাকিবের কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন ফেসবুকে। পোস্টে সাকিবকে জুয়ার দালাল হিসেবে উল্লেখ করেন জাবের। মাশরাফিকেও কড়া ভাষায় জবাব দেন ইনকিলাব মঞ্চের এই নেতা।
সেই সাথে 2024 সালের 4 আগস্টের ভিডিও ফুটেজ ফেসবুকে শেয়ার করে অনেকেই লিখেছে, সেদিন নড়াইলে নিরস্ত্র ছাত্র জনতার উপর ভয়াবহ আক্রমণ চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভিডিও দিয়ে নেটিজেনদের দাবি, ওই সময় নড়াইলে মাশরাফি এবং তার বাবা গোলাম মুর্তজার নির্দেশেই গুলি চালানো হয় ছাত্র জনতার উপর। এসবের বাইরে সাধারণ মানুষ এখনো ক্ষুব্ধ মাশরাফির আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়া নয়। তাদের মতে নিজের জনপ্রিয়তা আর সততা দিয়ে মাশরাফির সামনে রাজনীতিতে ইতিবাচক অনেক কাজ করার সুযোগ ছিল। তবে ক্রিকেটের 22 গজে ভাঙা পা নিয়ে লড়াই করার মতো তাড়না না দেখিয়ে সে কেন ফ্যাসিস্টের তাবেদারি বেছে নিয়েছে তা এখনো বোধগম্য নয় অনেকের। বাংলাদেশের মানুষের যারা আগামীর রাজনীতি করতে চায়, নতুন রাজনীতি দেখতে চায়, তাকে কিন্তু ইমরান খানের জায়গায় রাখতে চেয়েছিল। উনি কি করলেন, ওই রাতের ভোটের লোভে পড়ে গিয়ে হঠাৎ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলেন। মাশরাফি বিন মুর্তজা উনি খেলোয়াড় হিসেবে অনেক ভালো এবং ওনাকে আমরা খেলোয়াড় হিসেবে পছন্দ করি, কিন্তু খেলোয়াড় ছাড়াও ওনার একটা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে উনি খুনি হাসিনার সহযোগী ছিলেন এবং এই খুনি হাসিনাকে সহায়তা করেছিলেন বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য। তো সেই দিক দিয়ে হলে মাশরাফি বিন মুর্তজা হচ্ছে একটা অন্ধকার জগতের নাম এবং একটা খুনির নাম। 2018 সালে নড়াইলে উনি যে আসন থেকে নির্বাচন করেছিলেন, সেখানে তখন ভোটার ছিল 3,17,000 প্লাস। তো সেখানে প্রায় আপনার 2,80,000 ভোট কাস্ট হয়েছিল, সেখানে মাশরাফি প্রায় 2,71,000 ভোট পেয়েছিলেন। 2018 নির্বাচনটা আমরা জানি যে কি নির্বাচন হয়েছিল। সেই ভোট কারচুপি নির্বাচনে যখন মাশরাফি এমপি নির্বাচিত হয়ে হাসি মুখে বিজয় উল্লাস করতেছিলেন, তখনই আসলে মাশরাফি তার নিজের কবরটা নড়াইলের বাইরে করে ফেলেছিলেন মাশরাফি নিজেই। এটা বলে আসলে জনগণের সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছেন, এর বাইরে আসলে কিছুই না। উনি তো মনে করেন উনি যখন ক্রিকেটে ছিলেন তখন আমরা ওনাকে একরকম দেখছি, রাজনীতিতে আরেক রকম দেখছি। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে কিংবা পরে নিজ এলাকা নড়াইল নিয়ে মাশরাফিকে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে। তবে 24-এর বিপ্লবে সে নড়াইলের মানুষই প্রতিহত করেছে মাশরাফিকে। প্রতিবাদের ঢেউ পৌঁছে যায় এই ক্রিকেটারের বাড়ি পর্যন্ত। আর সেই অভিমান থেকেই হয়তো মাশরাফি মরার পরও তার লাশ নড়াইলে নিতে নিষেধ করেছেন বাবাকে। এমন মন্তব্যের পাশাপাশি নড়াইলে মাশরাফির অবদান নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। নড়াইলে বিএনপির কতজন নেতা আসলে সুখে শান্তিতে বসবাস করতে পেরেছে, কতজন নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পেরেছে, কতটি পার্টি অফিস মাশরাফি বিন মুর্তজা এমপি থাকাকালীন বিএনপি পার্টি অফিস খুলতে পেরেছে, পারে নাই তো। নড়াইলে কি মাশরাফি বিন মুর্তজা এমপি থাকা অবস্থায় বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় নাই, বিএনপির কেউ গুম খুনের শিকার হয় নাই, বিএনপির কেউ মারধরের শিকার হয় নাই? হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানে নড়াইলে যেই ধরনের হত্যাকাণ্ডগুলো এবং আন্দোলন দমনে যে সমস্ত অপরাধগুলো হয়েছে, এগুলো সরাসরি মাশরাফি বিন মুর্তজার বাবা নেতৃত্ব দিয়েছে এবং এগুলো প্রমাণিত। আপনার মিডিয়ায় তো সেই বিষয়গুলো আছে। আবেগ নেওয়ার একটা ইয়ে ছিল, এছাড়া আর কিছুই না। কারণ তিনি যখন আওয়ামী লীগের সময় ছিলেন, তিনি তো আর আওয়ামী লীগের বিরোধিতা করেননি, বা তিনি 5ই আগস্টের যে ইয়ে ছিল, এটাতে তো তিনি সমর্থন সরাসরি কোনো সমর্থন আমরা দেখি নাই। সুতরাং এটা মানুষের সিম্পেথি গেইন করার জন্যই তারা এটাই বলছে। মাশরাফি বিন মুর্তজা হচ্ছে একটা আবেগ নিয়ে খেলছে জাস্ট, আর কিছুই না। ও যদি ছাত্রদের পক্ষে থাকতোই, আদৌ যদি থাকতো, তাহলে সে শেষ ইলেকশন, রিসেন্ট যে ইলেকশনটা হলো 2024-এ, লাস্ট যেটা আওয়ামী আমলে হয়েছিল, সে সেখান থেকে সরে দাঁড়াতে পারতো, কিন্তু সে সেখানে দাঁড়ায় না। সে সবাই অ্যাকচুয়ালি সংসদ সদস্য হাসিল করা, তার স্বার্থ হাসিল করার জন্য। আবেগ 24-এর পরে এই প্রজন্ম আর দোষে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের হাজারো ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এখন আবেগী কান্না দেখাবেন, এগুলো বাংলাদেশের মানুষ নিবে না, নতুন প্রজন্ম তো নিবেই না। সামনে জেন আলফা আসতেছে, এরা তো আপনাকে গালাগালি দিয়ে একদম ভাষায় দিবে। অন্যদিকে 24 পরবর্তীতে নানা সময়ে অভিযোগ উঠেছে এক শ্রেণীর সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজ গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত। গণহত্যাকারী দলটির পক্ষে নানাভাবে বয়ান উৎপাদনের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে ওই শ্রেণীর বিরুদ্ধে। মাশরাফিকে ঘিরে তার বাবার দেয়া কালবেলার সাক্ষাৎকার সেই বয়ান তৈরিরই অন্যতম অপকৌশল কিনা সেই প্রশ্ন তুলেছে অনেকে। শুধু মাশরাফির বাবা না, বিভিন্ন মানুষ আওয়ামী পন্থী যারা আছে বা আওয়ামী দোসর যারা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নর্মালাইজ করা যাবে না। আগুন দেওয়া নিয়ে অনেকগুলো কথা আলোচনা আসছে। মাশরাফির এই আবেগকে কাজে লাগিয়ে বিগত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার জনগণের আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মাশরাফিকে কাজে লাগিয়ে, তার বক্তব্যকে কাজে লাগিয়ে জনগণের আবেগ নিয়ে খেলা করার চেষ্টা করছে। ছাত্র সমাজ এত তাড়াতাড়ি ভুলে যাবে না। এখন সে যে তারা সাকিব আল হাসান বা মাশরাফির যে আলাপটা তুলছে, সেটা হচ্ছে ধরেন তারা আবারও সেই গণহত্যাকারী যে গোষ্ঠীটা, তার যে হচ্ছে যে দমন নিপীড়নের রূপ, সেই রূপটা ঢাকার, তাদের মাধ্যমে তারা ঢাকার চেষ্টা করছে। সাংবাদিক যারা গ্রেফতার হলে, যে কয়েকজন তো জেলে আছে, এই শাকিল নাকি যেন 71 টেলিভিশনে, ফারজানা রূপা, এরা মূলত কি করছে? এরা সেই বিগত আমলে যত হত্যাকাণ্ড বা আওয়ামী লীগের যত হচ্ছে তাদের পাপাচার, সেগুলো হচ্ছে তারা ন্যারেটিভ তৈরি করে মানুষের কাছে তারা সিম্পিথি আকারে দাঁড় করাইছে। তারা বিভিন্ন সময় এগুলো সামনে নিয়ে আসছে। মাশরাফিকে ঘিরে আবেগঘন ওই সাক্ষাৎকারের পরই মাথাচাড়া দিয়ে উঠেছে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা। গণমাধ্যমের বয়ান উৎপাদন নিয়ে সন্দেহ তাই আরো ঘনীভূত হয়েছে মানুষের।
এদিকে নিরপেক্ষ এক শ্রেণীর মতে মাশরাফি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় জুলাই আন্দোলনের সময় চাইলেও ছাত্র জনতার পক্ষে কিছু বলতে পারেননি। তবে শত শত নিরপরাধ মানুষকে যখন সরকারের নির্দেশে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, তখন কি এত জনপ্রিয় মাশরাফির সত্যি কিছু বলার ছিল না? তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। মাশরাফি বিন মুর্তজা সে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ছিল, কিন্তু জুলাই আওয়ামী লীগ করার কারণে, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হয়ে গণহত্যার বিপরীতে কথা বলতে না পারার কারণে সে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং যে কোনো ব্যক্তি, সে যত বড় সেলিব্রিটি হোক, যদি সে জনগণ বিরোধী কোনো রাজনৈতিক পদক্ষেপ নেয়, জনগণের মতামতকে উপেক্ষা করে নিজ দলের মতামতকে প্রাধান্য দেয়, তাহলে তাকে কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। নির্দিষ্ট দলের রাজনীতি করলেই যে সেই দলের অন্যায় নিয়ে কথা বলা যাবে না, এই রাজনৈতিক অপসংস্কৃতি বদলের গুরুত্ব তুলে ধরেন ফাহিম। আমরা ভুলটাকে কখনো প্রশ্রয় দিব না। যদি আমার দলের লোক ভুল করে, সেই ভুলটা যেন আমি ধরতে পারি, সেটাই জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতি। আমরা মনে করি রাজনীতির এই সামগ্রিক পরিবর্তনের পর নিজের দলের ভুলটা ধরা হচ্ছে আমাদের রাজনীতির নতুন ধারা, এবং এটা যদি আমরা সূচনা করতে পারি, আমরা মনে করি রাজনীতির এই ধারা পরিবর্তন হবে এবং যে ইতিবাচক রাজনীতির চর্চা আমরা শুরু করতে যাচ্ছি সেটি আমরা নিশ্চিত করতে পারবো। মাশরাফি সহ যেসব তারকা মানুষের ভালোবাসা পুঁজি করে স্বৈরাচারের দাবিদারি করেছে, তাদের সবার সঠিক বিচার দাবি ছাত্র জনতার। সেই সাথে বিচার নিশ্চিতের আগেই যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করবে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। মাশরাফি, সাকিব আল হাসান এই দুজন প্লেয়ারও কিন্তু এই খেলাঘরে, সংসদের খেলাঘরে খেলা গেছে। মুজিব কোট পয়রা এই খেলাটা খেলছে। মাশরাফি এর মধ্যে বইলা ভালাইছে, আমাকে নড়াইলে কবর দিও না, আমি যদি মারা যাই আমাকে নড়াইলে তোমরা নিয়ে যাইও না কবর দিতে। ভাই মাশরাফি, আপনার নড়াইলবাসীর উপরে এত ঘৃণা কেন? কারণ কি? পুরা নড়াইলবাসী কি আপনার ঘরে যায় আগুন দিছিল? আপনার বাড়িতে আগুন দিছিল? নিশ্চয়ই না। আগুন দিতে গেছে হয়তো 300, 400 বা 100 মানুষ। আপনি পুরা নড়াইলবাসীকে এত ছোট করে ফেললেন, আপনার জন্মস্থানকে এত ছোট করে ফেললেন। আপনার জন্মস্থানে আপনার কবর দিবে না, তাহলে কবরটা কোথায় দিবে বলেন? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না? আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন, যে সরকার গণহত্যা চালাইছিল, শাপলা চত্বরে গণহত্যা চালাইছিল। আপনি কি ভুলে গেছেন বিডিআর এর ট্র্যাজেডির কথা? 54 জন অফিসার 24 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, সেই কথা কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন 24-এ কি হয়েছিল এই দেশে? ভুলে গেছেন? অনেক মা তো তার সন্তানকে এখনো খুঁজা পায় নাই। এই যে কবরস্থান, এই যে শহীদদের কবরস্থানের মধ্যে এখানে 106টা কবর আছে, আমার যতদূর মনে পড়ে 106টা কবর আছে। এর মধ্যে অনেকের মাকে এখনো খুঁজা পায় নাই, সন্তানকে মা খুঁজা পায় নাই, এখনো তার সন্তানকে এখনো বুকে পায় নাই। কোথায় কবর খুঁজা বেড়াইতেছে? আপনি কি এটা বুঝেন না? আপনি খালি আপনার কবরের কথা চিন্তা করলেন। আপনার জীবনই জীবন, আর কোনো মায়ের সন্তানের জীবন জীবন না। আপনি যে সরকারের সাথে জড়িত ছিলেন, এই জন্য আপনার লজ্জিত হওয়া দরকার। আপনি নড়াইলবাসীকে ছোট কইরা দিলেন। আরেকজন আছে ভাই, হঠাৎ কইরা উনি সাক্ষাৎকার দিল প্রথম আলোতে। প্রথম আলো কি করতেছে? ওগুলা ফটো কাট কইরা বিভিন্ন জায়গায় ছড়াই দিতেছে। ওইখানে একটা কথা চারিদিকে ছড়াই গেছে, 1 কোটি টাকা চাওয়া হয়েছিল তার কাছে। সাকিবের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। 1 কোটি টাকা কেন দিবে? ওই যে মামলা থেকে তার নামটা মুইছা ফেলবে, এই জন্য 1 কোটি টাকা চাইছে। আরে ভাই, সাকিব আপনাকে 1 কোটি টাকা দিবে? জীবনও দিবে না। এই মামলাতে তার কিছু যায় আসে না, সেটা সে জানে, কারণ সে নিরাপদ জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কেন সে আবার জায়গা উঠলো? সঙ্গে সঙ্গে মাশরাফি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। এই দুইটা ঘটনা পাশাপাশি কেন? কারণ কি? আমার মনে হয় ওই যে শুভেন্দু বাবু বলছে না যে বাংলাদেশে পাঠায় দিবে, সেলুট মাইরা নিয়ে যাইতে হবে, শেখ হাসিনাকে পাঠায় দিবে বলছে না। আমার মনে হয় শুভেন্দু বাবুর ওই কথাটা উনারা বিশ্বাস করছে। উনারা ভাবতেছে 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে শেখ হাসিনা চলে আসবে, আসলেই তারা দেশে আসবে, যার জন্য মুখ খুলতেছে। ভাই সাকিব আল হাসান, আপনার মতো প্লেয়ার পৃথিবীতে কমই আছে। মাশরাফি সাহেব, মিস্টার ম্যাশ, আপনার মতো ক্যাপ্টেন কমই আছে। আপনারা তো ভাই জনগণের মনের মধ্যেই স্থান করে নিছিলেন, কিন্তু আপনারা কেন জনগণকে ভাগ করতে গেলেন? আপনারা জানেন না এই দেশে বিরাট একটা দল আছে বিএনপি, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। আপনি যখন মুজিব কোট লাগাবেন তখন তো আপনাকে পছন্দ করবে না, আপনার সমালোচনা করবে। এই দেশে তো আরো অনেক দল আছে, সব দলের মানুষই তো আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা ভালো খেলোয়াড়। সেই খেলোয়াড় কেন ওই খেলা ঘরে ঢুকলেন, সংসদে ঢুকে খেলতে চাইলেন কেন? কারণ কি? যার জন্য দেখেন আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। কয় টাকাই গেছে? জীবনে তো অনেক কামাইছেন, তার 100 ভাগের 1 ভাগও তো যায় নাই, 1 চিমটিও তো যায় নাই। আর ওই 1 চিমটির জন্য নিজের মাতৃভূমির মানুষগুলাকে আপনি ছোট করে দিলেন, যে আমার কবর যেন না হয় ওই নড়াইলে, আমার লাশ যেন এখানে না পাঠানো হয়। তাহলে আপনাকে কোথায় কবর দেওয়া হবে?
সেটা একটু বইলা দেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাই না রাখি, নাইলে তো আপনি মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি হবে, কেউ নড়াইলে যাবে, কেউ নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসবে, কোন জায়গায় কবর দিবে সেটা বলেন। হ্যাঁ, বইলা যেতে পারেন যে আমাকে টঙ্গিপাড়ায় কবর দিও, হ্যাঁ সেই কথাটা বইলা গেলে টঙ্গিপাড়ায় কবর দিয়ে দিব, অসুবিধা কি? আবেগী কথাবার্তা বাদ দিয়া না বাস্তবে আসেন। অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে ওই খেলাঘরের ভিতরেও না অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে। মানুষ সব বুঝা ফেলাইছে। মুখোশ লাগাইয়া চললে হবে না, মানুষ ওই মুখোশটাই না ছিঁড়া ফেলাবে। সময়ের জন্য অপেক্ষা করেন। এই যে সামনে আসতেছে জুন মাস, আবার জুন মাস আসতেছে, আবার জুলাই আসতেছে, আবার জুলাই জায়গা উঠবে। ঠেকাইতে পারবেন না, হ্যাঁ ঠেকাইতে পারবেন না। আমার বিশ্বাস আপনারা অলরেডি বুঝা ফেলাইছেন। হ্যাঁ ভাই, দেশের মানুষের মনের কথা আপনারা বুঝা ফেলাইছেন। যদি বুঝা থাকেন সত্যি আপনারা সঠিক পথে আছেন, নতুন বাংলাদেশের পথে আছেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আশা করি মাশরাফি আবার আগের মতো ফিরে যাবে। মাশরাফি কি চায়? মাশরাফি তো আপনাদেরকেই ভালোবেসেছে। তখন ও দেখাতো যে ও নড়াইলের জন্য কি করতে যাচ্ছে। ও চাচ্ছিল যে নড়াইলটাকে সে মডেল টাউন হিসেবে বানাবে। একটা ইউনিভার্সিটি ছাড়া নড়াইল কি না করেছে। প্লেয়ারদের পক্ষে কথা বলতেছে, প্লেয়ারদের যদি দালাল হয়ে থাকে অসুবিধা নেই, সামনে প্লেয়ারদের জন্যই দালাল। লাইক ও গ্রামের একটা ছেলে ছিল, তখন একদিন সকালে নাস্তা করতে যাওয়ার সময় ও লুঙ্গি পরে চলে যাচ্ছিল। তখন আমি বলতে তুই লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? ওকে নাস্তা করতে যাচ্ছি। আমার জন্য বেশিরভাগ দোয়া করো, আল্লাহ মালিক আমার জন্য দোয়া প্রয়োজন। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একটু গরম, যে এইভাবে একদম পুরো একটা ঘরোয়া জীবন, মানে যেখান থেকে বের হতে পারছে না, একদম বন্দি জীবন, এটা কি আশা করেছিলেন কখনো? আসলে ব্যক্তি মাশরাফিকে নিয়ে তো আসলে কোনো কথাই নেই। মাশরাফি একটা ব্র্যান্ড মনে করি। আর এখনো সে ঘরের মধ্যে আছে, বাট আমি আশা করি না সে মানে এরকম তার লাইফটা কাটুক। আমি আশা করি যে অবশ্যই এটা আমাদের মানে প্রধানমন্ত্রী উনিও মানে চিন্তা ভাবনা করছেন অবশ্যই যেন মাশরাফি যেন এভাবে না থাকে, মাশরাফির ক্যারিয়ার যেন এভাবে না হয়। আর আমরা আশা করি মাশরাফি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আবার আগের মতো ফিরে যাবে, স্পোর্টসে আসবে এবং ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে মাশরাফি সেখানে ইনভলভ হবে। আপনার চোখে খেলে মাশরাফি কেমন ছিল? এখন যদি প্রথম থেকে একটু শুনতে চাই আর কি, কেমন দেখলেন? মাশরাফি আসলে মানে আমার একদম খুব কাছে একদম ছোট ভাই ছিলেন, সত্যি কথা। মাশরাফির যখন ক্যারিয়ার শুরু হয় আমার সাথে আমরা একই টিমমেট ছিলাম, একই হোটেলে ছিলাম। লাইক ও গ্রামের একটা ছেলে ছিল। যখন একদিন আমার মনে আছে আমরা হোটেল প্যাসিফিকে ছিলাম, মতিঝিল একটা হোটেল ছিল, তো ও যখন আমার রুমমেট ছিল, তখন একদিন সকালে নাস্তা করতে যাওয়ার সময় ও লুঙ্গি পরে চলে যাচ্ছিল। তখন আমি বলতে তুই লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? ওকে নাস্তা করতে যাচ্ছি। আমি বলে ভাই বেটা লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? তুই লুঙ্গি পরে যাস না ভাই, তুই একটু কাপড় চেঞ্জ করে একটা প্যান্ট পরবা, ট্রাউজার পরবা, এইভাবে গেলে কি সমস্যা? আসলে ও একদম সাদা সেদা একটা মানে সহজ সরল একটা ছেলে ছিল। মাশরাফি এখনো আছে সেই সহজ সরল ছেলে, বাট তার সাথে আমার আসলে অনেক লাইফের অনেকটা সময় কাটিয়েছি আমরা, অনেক ভালো একটা ক্রিকেটে একটা সময় কাটিয়েছি। মাশরাফির আরো 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 অনেক 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 দুষ্টামি আছে, সত্যি কথা। যেমন ও প্যান্টটাও ভালো করে পরতে জানতো না, ও গ্রামের কাছে এমন একটা ছেলে জিন্স প্যান্ট কি ভালো করে জানতো না। সেই মাশরাফি এখন মানে এখনো মানে ঘরের মধ্যে আছে। মাশরাফিকে আমরা আসলে বাইরে দেখতে পাই না, এটা আমার জন্য আমাকে খুব পীড়া দেয়, খুব কষ্ট দেয় যে মাশরাফির সেই হাসিটা আমি খুঁজে পাই না। 5ই আগস্টের পরে অবশ্যই তার সাথে আমার কমিউনিকেট হয়েছিল, তার সাথে কথা হয়েছে, তার কি অবস্থা না অবস্থা। ও শুধু দোয়া চেত যে রাজিম ভাই দোয়া করো আমার জন্য বেশিরভাগ দোয়া করো, আল্লাহ মালিক আমার জন্য দোয়া প্রয়োজন। এটুকুই কথা হতো। হ্যাঁ, ওই যে থাকে না যে ক্রিকেটার হিসেবে তো তিনি মাঠে ক্রিকেটে দেখিয়েছেন, আপনারা নিজেরা একসাথে খেলেছেন, মানে কখন মনে হয়েছিল যে মাশরাফির চিন্তা চেতনা অনেকের চাইতে একটু বেশি আলাদা, বা সে আসলে মানুষের জন্য করতে চায় বা মানুষের জন্য মানে থাকে না নিজের হাত বাড়িয়ে দিতে চায়, এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো জেনারেলি মাশরাফি এই ধরনের ছেলেই ছিল প্রথম থেকে। যখন ও খেলতে আসে তখন থেকে আসলে ও হেল্পফুল একটা ছেলে ছিল, তার ভিতরে প্যাচগুড কম ছিল সত্যি কথা। বাট যখন আমি বাংলাদেশ টিম থেকে বাদ পড়ে যাই, বাট ওর সাথে আমার কাজ করা হয় খুবই কম। তখন আমি ডোমেস্টিক ক্রিকেট খেলি, ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। তখন যখন আমি খেলা ছেড়ে যখন আমি কোচ হলাম, তখন মাশরাফি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তখন খেলে, ডোমেস্টিক ক্রিকেট খেলে, ইন্টারন্যাশনাল খেলে না তখন। বাট মাশরাফি আমার আওতাধীনে যখন বিপিএল 2 বছর আমার সাথে খেলেছে, আমি অ্যাজ এ হেড কোচ ছিলাম সিলেটে হয়, সিলেট স্ট্রাইকার্সে। হ্যাঁ, তখন আসলে বুঝতে পেরেছি যে মাশরাফি আসলে কি চায়। মাশরাফি চায় যে প্লেয়াররাই থাকুক এখানে, প্রত্যেকটা প্লেয়ার যারা ফর্মার ন্যাশনাল প্লেয়ার, ওর আবেগটা হলো প্লেয়ারদেরকে নিয়ে, যে আমাদের সাথে যারা খেলেছে, ন্যাশনাল টিম খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট ভালো লেভেলে খেলেছে, বা যারা খেলেছে প্রত্যেকটা পার্সন যখন কাজে লাগবে ক্রিকেটে, ওর ওই চিন্তাধারাই ছিল। ওই চিন্তাধারা থেকে আপনি যদি দেখেন সিলেট স্ট্রাইকার্সের প্রথম বছর আমাদের কোচ ছিল 8 জন, আমরা ন্যাশনাল প্লেয়ারে ছিলাম 6-7 জন ফর্মার ন্যাশনাল প্লেয়ার। ও যখন প্রথম বছর আমাকে কল দিয়েছিল যে রাজিন ভাই আমি তোমাকে নিয়েছি,
তুমি করবে কিনা। আমি বলছি তুই বলছিস, বাট আর কোনো কথা নেই, এখানে পেমেন্টের কোনো ইস্যু থাকতেই পারে না। তখন বললো যে রাজিন ভাই আমি চাই যে তোমরা সবাই একসাথে আসো, সবাই মিলে কাজ করো, বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগাবে, এর জন্য আমি এদেরকে মানে তোমাদেরকে ডেকেছি। তো ওর চিন্তাধারা ভাই ডিফারেন্ট, ও আসলে অ্যাজ এ হিউম্যান বিং বলেন, অ্যাজ এ লিডার বলেন, ডিফারেন্ট ছিলেন। যখন তিনি আসলে রাজনীতিতে আসছে তখন তার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা তখন আসলে দেশকে নিয়ে বা তার নড়াইলকে নিয়ে আসলে তার চিন্তা ভাবনা কেমন দেখেছেন? বাট আমি যদি বলি যে আমি শেষবার তার নির্বাচন কাগজ করতে গেছিলাম, তখন দেখলাম আর কি যে মানুষকে মাশরাফিকে আসলে কীভাবে যায়, তার কোনো প্রটোকল নাই, লুঙ্গি পরে, আপনি যেমনটা বলছেন লুঙ্গি পরে, প্যান্ট পরে, নর্মালি একদম সাধারণ জীবনযাপনের মতো। এবং তাদের এলাকার মানুষগুলো বলতেছিল যে আমাদের এমপি এরকম হয়ে যাবে, মানে এরকম এমপি আমরা কেউ পাবে না জীবনে। তো এই যে তার জেলা নিয়ে কোনো কথা হতো কিনা, এই জেলাতে এগুলো করতে চায়, ক্রিকেট নিয়ে তার কোনো স্বপ্ন ছিল কিনা? অবশ্যই দেখেন, যখন আমরা এই সিলেট স্ট্রাইকার্সে যখন আমার প্লেয়ার ছিল, আমি কোচ ছিলাম, তখন ওর সাথে রাতে অনেক কথা হতো। বিপিএলে তো ইন জেনারেলে যান খেলা প্র্যাকটিস শেষে রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা হয়, অনেক সে একটা অনেক আড্ডাবাজ একটা ছেলে, মানে আড্ডা পাতে পছন্দই করে। তখন ও দেখাতো যে ওর নড়াইলের জন্য কি করতে যাচ্ছে, নড়াইলের জন্য একটা জিম করেছে, খুব সুন্দর একটা জিম করেছে, ওটা আমাকে দেখিয়েছে। যখন জিম হয় নাই, ওটার প্ল্যানটা কি ছিল ওইটাও আমাদেরকে দেখিয়েছে। এবং নড়াইলের সম্বন্ধে ও চাচ্ছিল যে নড়াইলটাকে সে মডেল টাউন হিসেবে বানাবে, ওর ড্রিম ছিল রাজিন ভাই। ওর একটা লাস্ট একটা বক্তব্য শুনবেন যে আমরা একটা ইউনিভার্সিটি ছাড়া নড়াইল কি না করেছে। সত্যি কথা, ওই একটা ইউনিভার্সিটি ছাড়া ও যদি আরো সময় পেতে হয়তো বা ইউনিভার্সিটি মানে আরো অনেক কিছু করতে পারতো। তো তার চিন্তাধারা নড়াইলের জন্য আসলে বলা যাবে না, আসলে তার জন্মভূমি অন্যরকম ছিল। তো এই যে আহত হওয়া, আপনি বলছিলেন যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বা যেখান থেকে তার বাসার পাশে যে জিমটা আর কি, সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে, ভেঙে সব লুট করে নেওয়া হয়েছে, তার ঘরটা একদম চুরমাচুর করে দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার বাবা মাও ঘরে ছিল, এই অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে, তারা খুব মানে ইয়ের মধ্যে বের হয়ে আসে। এটা মাশরাফিকে অনেক আহত করেছে তার জেলা, এবং তিনি মামলা করতে রাজি না কখনো, যেটা তো আমার বাইরের কোনো লোক আশা পুরায় নাই, আমার নড়াইলের মানুষ পড়ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দিল। এই জিনিসটা শুনে মানে কেমন লেগেছে আসলে? এই যে দেখেন, এটা খুবই কষ্টদায়ক একটা কথা, খুবই পীড়া দেয় এই কথাগুলো। তার ও নড়াইলের জন্য অনেক অনেক কাজ করেছে, সত্যি কথা, যে কাজ করে তাকে ভালোকে ভালো বলা ভাই, ভালোকে ভালো যদি আমরা না বলতে পারি তাহলে আমরা মানুষ না। আমি মনে করি যে ও অনেক ভালো কাজ করেছে নড়াইলের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, যে আলোচনা সমালোচনা, যে মতবিরোধ তৈরি হয়েছে মাশরাফিকে কেন্দ্র করে। মাশরাফির বাবা দেওয়া একটি সাক্ষাৎকারের পর থেকেই এই আলোচনা সামনে এসেছে, নতুন করে আবারও মাশরাফির নাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী মনে করছেন আসলে আপনারা জানাবেন, আপনাদের কি মনে হয়? মাশরাফি বিন মুর্তজা তিনি আক্ষেপ করে যে অভিমান করে বলেছেন যে নড়াইলে সে মারা গেল যেন তার লাশটা নেওয়া না হয়, এর প্রেক্ষিতে আপনারা কি বলতে চান? মাশরাফির সঙ্গে যেটা হয়েছে সেটা কি ঠিক ছিল? সেটা কি তার কৃতকর্মের ফল? আপনারা কি মনে করেন? যেমন জুলকারনাইন বলছে যে মাশরাফি তার কৃতকর্মের ফল ভোগ করেছে, এটা আজ বা কাল যেদিনই হোক সে পেত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, এখনও পর্যন্ত তো আমরা মাশরাফিরকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড দেখিনি, মাশরাফি কোনো ধরনের অপরাধ চক্রের সঙ্গে জড়িত সেটাও দেখিনি। সাকিবুল হাসানকে নিয়ে নানা বিতর্ক থাকলেও মাশরাফিকে নিয়ে তো আমি বিতর্কে দেখিনি। এখন আপনারা যদি বলবেন, আপনাদের যদি জানার থাকে বা জেনে থাকেন সেটিকে জানাবেন। আমি তো দেখিনি, আমি তো পাইনি। আমি বলতে চাই মাশরাফি অবশ্যই সৎ সাহসিকতার একজন মানুষ। তিনি যতদিন রাজনীতি করেছেন ততদিন মানুষের ভালোর জন্যই কাজ করেছেন, এটা বিশ্বাস করি আমি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।